আচ্ছা, রেফারেন্স হিসেবে আমরা এখানে যেটা দিয়েছি, দেশ রূপান্তর, নিখোঁজ 416 জনের অপেক্ষায় স্বজনেরা, দৈনিক বণিক বার্তা, দেশ 1.5 দশকে বিচার বহির্ভূত হত্যা 2699 জন, গুম হন 677 জন, 13 আগস্ট 2024 জায়জার দিন, দেশে 15 বছরে 700 মানুষ গুমের শিকার। দৈনিক মানে অ্যাগেইন এই নাম্বারগুলো এক একজন তাদের ইনভেস্টিগেশন অনুযায়ী করেছে, কিন্তু কমপ্লিট নাম্বারটা গুম কমিশনের কাছে আছে। এই সবগুলো রয়েছে তথ্যসূত্র প্রথম খণ্ড, পৃষ্ঠা 308 থেকে 411। এরপর দেশ থেকে বাধ্য হওয়া যে সমস্ত ব্যক্তি ছিল, যা দেশের ভিতরে নিপীড়ন অথবা জীবনের ঝুঁকিটা এমন বেশি তৈরি করা হয়েছিল, যারাই রাজনৈতিকভাবে সরকারকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতেন অথবা সরকারের সমালোচনা করতেন, সরকারের জন্য একটা হুমকি ছিলেন, তাদেরকে দেশ থেকে বাধ্য করা হতো অথবা মেরে ফেলা হতো। ইদার কোনো মামলার মাধ্যমে তাদেরকে মামলার শাস্তি দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো, অথবা এক্সট্রা জুডিশিয়ালি কিল করা হতো। এরকম আতঙ্কের পরিবেশের মধ্যে বহু সংখ্যক মানুষ দেশ থেকে বাধ্য হয়েছিলেন। তাদের মধ্যে যারা ছিলেন জনাব মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, মুশফিক ফজল আনসারি, অলিউল্লাহ নোমান, শাহেদ আলম, জাওয়াদ নির্ঝর, তাসনিম খলিল, জুলকারনাইন সায়ের, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, শফিক রহমান, মনির হায়দার, ইলিয়াস হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের নাম আমরা জানি, কিন্তু নাম না জানা কত মানুষ গিয়েছেন এইটা বোঝা যায় যখন আমরা দেশের বাইরে গিয়ে বাঙালি কমিউনিটি বা এই দেশের ডায়াসপোরা যারা আছে তাদের সাথে যখন কথা বলি, বলে আমি এত বছর বিদেশে আছি, আমি অমুক সময় থেকে দেশে যেতে পারি না, এত বছর আছি, মায়ের মৃত্যুতে যেতে পারি নাই, ভাইয়ের মৃত্যুতে যেতে পারি না। এই যে বিদেশে এত বিপুল সংখ্যক মানুষ, তাদেরকে সেখানে নির্বাসন বেছে নিতে হয়েছে। সুপ্রিম কোর্টের এত বড় একজন আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক, তিনি কয়েক ঘন্টার নোটিসে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি দেশের এই স্বৈর শাসনের অবসানের আগ পর্যন্ত দেশে ফিরতে পারেননি। আল্লাহ তাআলা হয়তো তাকে দেশের মাটিতে কবর নসিব করেছিলেন বলে মৃত্যুর আগ দিয়ে তিনি দেশে ফিরেছেন। এরকম অনেক মানুষ আছে যারা দেশে ফিরতে পারেননি, বিদেশের মাটিতেই মারা গিয়েছেন, তাদের বাবা মা এখানে মারা গিয়েছেন, সন্তান মারা গিয়েছেন, আসতে পারেনি তারা দেশে। এই তথ্যগুলো আমরা দিয়েছি দ্বিতীয় খণ্ড, তথ্য সূত্র দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 412 থেকে 470 পর্যন্ত। এরপর আমরা যে চ্যাপ্টারে যাব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন পীড়ন। এটা আমরা ফর্মাল চার্জে 38 থেকে 40 পৃষ্ঠায় বলেছি। এবং ডিজিটাল আইনে যে নিপীড়নটা করা হতো ভয়েসকে সাইলেন্স করার জন্য, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, শিক্ষার্থী খাদিজাতুল কোবরা, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, শিক্ষার্থী আব্দুল মুকিদ রাজু, সাংবাদিক আজহার মাহমুদ, অজস্র। এই তালিকা অনেক লম্বা, যতদূর সম্ভব আমরা কিছু নাম এখানে দিয়েছি। এটা আমরা দিয়েছি তথ্যসূত্র দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 471 থেকে 572 এর মধ্যে। পণ্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, এটা জনদুর্ভোগ তৈরি করার জন্য তাদের যে সিন্ডিকেট গুলো কাজ করতো, সারা বাংলাদেশে আওয়ামী সিন্ডিকেট ছিল, তারা ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়াতো কমাতো, পেঁয়াজের দাম বাড়াতো এবং ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনার ব্যাপারে পরিবেশ তৈরি করা, চিনির দাম বাড়ানো, রোজার সময় দাম বাড়ানো, এই যে কাজগুলো করা, এবং তারপরে আবার নিজে নসিহত করতো যে পেঁয়াজ না খেলে কি হয়, মাংস খাওয়ার তো দরকার নেই, কাঁঠাল খাবেন, কাঁচামরিচ তো শুকিয়ে ফ্রিজে রাখা যায়। এই যে এক এক সময় এক এক বয়ান, রাষ্ট্র, জাতি, নাগরিক তার কাছে ছিল একটা তামাশার বিষয়। উনি যা খুশি তা বলতে পারেন, যা খুশি তা করতে পারেন, তার কোনো জবাবদিহিতার প্রশ্ন নেই। নিজেকে সকল আইনের ঊর্ধ্বে ভাবা, এই যে ব্যাপার ছিল, সেই বিষয়গুলো তাকে একটা দানবে পরিণত করেছিল, যার ফলেই এই যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি জুলাই আগস্টে হয়েছে, এই পটভূমিটা আমরা এই জন্য দিচ্ছি যে তার পেছনের মনস্তত্ত্বটা দেখতে হবে, যেটি কিভাবে তিনি দানবে পরিণত হয়েছিলেন। এরপরে যে চ্যাপ্টার, ঘৃণার রাজনীতি এবং ভিন্ন মতাবলম্বীদের উপরে নির্যাতন, নির্মূলের সামাজিক এবং সাংস্কৃতিক বৈধতা। এটা আমরা ফর্মাল চার্জে বলেছি 40 থেকে 42 পেজে। নির্যাতন এবং নিপীড়নের সামাজিক বৈধতা, কালচারালি যে কোনো ব্যক্তি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বা সরকারের নিপীড়নের বিরুদ্ধে কথা বলবে, তখন তারা এটা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, এই যে ট্যাগ দেয়া, যেটা দুনিয়ার অন্যান্য দেশে হয়েছে। ইহুদিদেরকে মারার সময় হিটলার তাদেরকে একটা উপাধি দিয়েছে, হুতু তুচ্ছিদেরকে মারার জন্য তখন হুতুরা তুচ্ছিদেরকে মারার জন্য বলেছে এগুলো ইনিয়েনজি, তেলাপোকা। দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে সেখানে একটা খারাপ নাম দিয়ে তাদের হত্যাকাণ্ডের একটা বৈধতা উৎপাদন করা হয়েছে। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার, সবচেয়ে বেশি ব্যবহার করেছে রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি। কথা বললেই রাজাকার, পাকিস্তানে চলে যান, যার ফলে জুলাই অভ্যুত্থানে
এত বেশি ওভারওয়েলমিং বিক্ষোভ ক্ষোভ এই জেনারেশনের মধ্যে তৈরি হলো, যে বাচ্চাটা 10 বছর আগে জন্মাইছে, 12 বছর আগে জন্মিয়েছে, তাকে বলছে তুই পাকিস্তানে চলে যা, রাজাকারের বাচ্চা। তাদের বিরুদ্ধে এই ক্ষোভটা দাবানলের মতো যখন হয়েছে, তখন সবাই বলেছে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। এই যে সাংস্কৃতিক ভাবে একটা বিপুল জনগোষ্ঠীকে অচ্ছুত শ্রেণীতে পরিণত করা এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করা, ওয়াজিবুল কতল এই শব্দটা আমি সৈয়দ মুস্তাফা আলীর বইয়ে পড়েছিলাম, যে 1928-29 সালে যখন আফগানিস্তানে ক্ষমতা দখল করে আমির হাবিবুল্লাহ খান নাম দিয়ে, তো সে যেহেতু প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল, তখন সৈয়দ মুস্তাফা আলী তার রচনায় বলছেন যে মীর আসলাম নামে একজন বিদগ্ধ প্রফেসর ছিলেন, তখন ওনার ব্যাপারে ওই যে নতুন ক্ষমতা দখল করলো সে ডাকাতের সর্দার ছিল, ওর ব্যাপারে জানতে চাইলে তখন বললো যে এই হচ্ছে ওয়াজিবুল কতল, মানে এর কতল করাটা ওয়াজিব, শব্দের উল্টো হবে কাতলে ওয়াজিব, কিন্তু বইয়ের মধ্যে উনি এভাবে লিখছেন। মানে আমি দেশই আমি ভার্বেটিমটা কোট করছি, আমারও কনফিউশন লেগেছে শব্দটা এরকম হবে না। এইভাবে বাংলাদেশে ইউনিভার্সিটি গুলোতে একটা ছেলে রেগুলার নামাজ পড়ে, ইফতার করে মসজিদে যায়, তুই কেন নামাজ পড়ি? নিশ্চয়ই শিবির করিস। শিবির সন্দেহে গ্রেপ্তার, প্রহার, পুলিশে সোপর্দ করার হাজারো মামলায় শাহবাগ থানায় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। তার মানে যখনই শিবির বলা যাচ্ছে তখন তাকে মারধর করা, হাত পা কেটে দেয়া, মামলায় জড়ানো, যা খুশি তাই করা, এটা একটা বৈধ, কালচারালি এটার একটা বৈধতা দেয়া। বুয়েটে যেটা হচ্ছে আবরার ফাহাদ, তাকে সন্দেহ করে ভারতের বিরুদ্ধে পোস্ট দিয়েছে কেন? এত বড় একটা মেধাবী ছেলেকে টর্চার করতে 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 মেরে ফেলল। এবং নির্বিকার যখন এই আসামিগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে, সেটার ভিডিও ফুটেজ আমি দেখেছি। আরে আমাকে ধরছেন কারণ আমি তো ছাত্রলীগ, আমি তো ছাত্রলীগ। খুন করার পরে ছাত্রলীগ, তাকে ধরা যাবে না। এই যে আইনের ঊর্ধ্বে ভাবার যে প্রবণতা, এইটা সমাজ কাঠামোকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি তো অমুক, আমাকে ধরা যাবে না, আমাকে ধরলে স্পেশাল ব্যবস্থা করতে হবে, আমাকে ধরলে এই করতে হবে। এটা আইনের শাসনের কথা নয়। প্রত্যেক মানুষ যখন আইনের চোখে সমান না হবে, তখন সেই রাষ্ট্র বা সমাজ সেটা বাসযোগ্য সমাজ নয়। তারাই কালচারালি এই মানুষগুলোকে হত্যাযোগ্য, বধযোগ্য মনে করত। ডিভাইড এন্ড রুল এবং বিভেদের রাজনীতি বিএনপি, জামাত, জামাত শিবির, রাজাকার, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে নির্যাতন করার বৈধতা দিয়েছিল। অন্যদিকে তদানীন্তন যিনি চিফ প্রসিকিউটর ছিলেন আমার আগে, রাজাকারের তালিকা যখন প্রকাশ করা হলো, দেখা গেল সেই রাজাকারের তালিকা ওনার নামও আছে, গোলাম আরিফ টিপু, মারা গেছে। অথচ বাকি সব লোককে রাজাকার বলছে, যে গতকালকে জন্মাইছে সেও রাজাকার। এই যে রাজাকার রাজাকার খেলা, এইটা তাদের সাংস্কৃতিক ব্যাপার ছিল। নাটকের সিনেমায় সবচেয়ে ভিলেন লোকটাকে টুপি দাড়ি পরিয়ে দিত, যে মুসলমান মানেই এটা ক্রিমিনাল। এই যে সাংস্কৃতিক ভাবে এই দেশের জনগোষ্ঠীর যে বিশ্বাস, তাদের সংস্কৃতি, মূল্যবোধ, সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া, বিভিন্ন মূর্তি পূজা, হুতুম পেচার মিছিল, পয়লা বৈশাখকে বললো 1000 বছরের সংস্কৃতি। পয়লা বৈশাখ শুরু হচ্ছে 1989 সাল থেকে, ওই 1000 বছরের সংস্কৃতি বানিয়ে দিল। সাংস্কৃতিক ভাবে এই ভূখণ্ডের মানুষের যে বিশ্বাস, কৃষ্টি, কালচার, আকিদা, সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় এবং যারা এই সংস্কৃতিগুলোকে রক্ষা করার চেষ্টা করলো তাদেরকে হত্যাযোগ্য হিসাবে উপস্থাপন করা, নাটকে, সিনেমায়, গল্পে, বইয়ের মধ্যে। জাফর ইকবাল নামে একজন রাইটার আছে, যার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু আছে। সে বই লিখছে বাচ্চাদের জন্য। এক বক আর এক বককে বলছে তুই ওই বকের কাছে যাবি না, ওটা রাজাকার বক। শিশু মনস্তত্ত্বে প্রবেশ করিয়ে দিচ্ছে যে আরেকজনকে ঘৃণা করতে হবে, সেটা রাজাকার। এই ঘৃণা ব্যবসায়ী সাংস্কৃতিক ভাবে গোটা বাংলাদেশটাকে দখল করে ফেলেছিল। পরবর্তী যে চ্যাপ্টারে যাব, গণমাধ্যম নিয়ন্ত্রণ। আমরা বলেছি ফর্মাল চার্জে 42 থেকে 47। গণমাধ্যম নিয়ন্ত্রণের তাদের হিস্ট্রি অনেক লম্বা। বাকশাল গঠনের পরে 4টা পত্রিকা রেখে বাকিগুলো নিষিদ্ধ করা। শেখ মুজিব সংবাদ মাধ্যমের উপরে নিয়ন্ত্রণ আরোপ করে। 72 সালে হক কথা নামে যে পত্রিকা ছিল, তার সম্পাদক সৈয়দ ইরফানুল বারীকে গ্রেপ্তার করা হয়। সাপ্তাহিক মুখপাত্র স্পোক্সম্যান সম্পাদক বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 73 সালে নবযুগ পত্রিকা সম্পাদককে গ্রেপ্তার করা হয়। সাপ্তাহিক ওয়েব পত্রিকার অফিস উচ্ছেদ করে দেওয়া হয়। 74 সালে গণকণ্ঠ পত্রিকা, যেটা সম্পাদক ছিলেন কবি আল মাহমুদ, সেটা নিষিদ্ধ করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়। 74 সালে অভিমত পত্রিকার আলী আশরাফের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়। 2009 পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির আইনে 57 ধারা যুক্ত করে স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন মত প্রকাশের টুটি চেপে ধরে 14 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা
2023 সাল পর্যন্ত যাদের বিচার করা হয় তাদের 27% ছিল সাংবাদিক। কোনো তথ্য প্রকাশ করা যাবে না করলে। আমি নিজে একটা মামলা কন্ডাক্ট করেছিলাম 2018 সালের ইলেকশনে। খুলনার একটা ভোট কেন্দ্রে যত ভোট কাস্ট হয়েছে দেখানো হয়েছে, মূল ভোটারের সংখ্যা তার চেয়ে অনেক কম, 100%-এর বেশি ভোট কাস্ট হয়েছে। ওইটা উনি যখন ইলেকশন কমিশনার রিটার্নিং অফিসার রেজাল্ট ঘোষণা করলো যে এখানে অমুক প্রার্থী এত ভোট পেয়েছেন, অমুক এত পেয়েছেন, অমুক এত পেয়েছেন, যোগ ফলে দেখা গেল মোট ভোটের চেয়ে বেশি। উনি এইটাই নিউজ করলেন যে রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করলেন সেই ভোট যোগ দিলে যত ভোট হয় তার চেয়ে প্রকৃত ভোটারের সংখ্যা কম। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো। দীর্ঘদিন এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হলো। পরবর্তীতে আমি সুপ্রিম কোর্টে তার মামলা কোয়াশমেন্টের জন্য এসে কোয়াশ করলাম। এই স্টোরি একজন সাংবাদিকের নয়, বাংলাদেশে শত শত সাংবাদিককে এই অবস্থা ফেস করতে হয়েছে। সাধারণ রাজনৈতিক কর্মী, স্কুলের বাচ্চা ছেলে ক্লাস 9-এ পড়ে 10-এ পড়ে ফেসবুকে একটা ব্যঙ্গাত্মক কিছু লিখেছে বা লাইক দিয়েছে, তাদেরকে ধরে নেওয়া হতো। এটা রূপকথার রাক্ষস খোক্ষসের মতো যে বাচ্চাদের ঘুম পাড়াইতে আসলো, ওই র্যাব এসে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ে তাকে উঠে নিয়ে গেছে, একটা লাইক দিয়েছে কোন একটা। অথচ মুক্ত বিশ্বে যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো শাসককে তার মিমি বানিয়ে, ব্যঙ্গাত্মক নানান ধরনের বেলুন বানিয়ে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটানো হচ্ছে, পাথর মারা হচ্ছে, লাথি মারছে, এটা ব্যঙ্গাত্মক উপস্থাপনা, সেটা বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে স্বীকৃত। সেখানে বাংলাদেশে বাচ্চা ছেলেদেরকেও ক্ষমা করা হয়নি। দিগন্ত টিভি, পিস টিভি, ইসলামিক টিভি, চ্যানেল 1, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ অসংখ্য সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। মাহমুদুর রহমানের বিরুদ্ধে 124টি মামলা দায়ের করা হয়। শফিক রহমান মাহমুদুর রহমানকে দেওয়া হয় 7 বছরের কারাদণ্ড। আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া হয় সাংবাদিক শহীদুল আলমকে গ্রেপ্তার করা হয়। উনি 18 সালের কোটা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের উপরে ছাত্রলীগের হামলার ছবি এবং ভিডিও প্রকাশ করেছিলেন এবং আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এই যে ছাত্রলীগ মারছে, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়, তাকে টর্চার করা হয়, তার মতো একটা বিশ্ববরেণ্য ব্যক্তিকে। এবং যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আল জাজিরার সাংবাদিক মেহেদী হাসান যখন একটা অনুষ্ঠানে কথা বলছিল, যখন গওহর রিজভী সাহেবকে, তখন বলছিল যে না, আমরা শহীদুল আলম আমার ফ্রেন্ড, আমরা তো তাকে অ্যারেস্ট করার পরপরই ওষুধ দিয়েছি। তো মেহেদী হাসান তখন বলছে ওষুধ দিয়েছেন কেন, মানে কি তার আহত হলো সে কিভাবে, ওষুধ কেন দিতে হলো? বলছে না না, সে তো আমার ফ্রেন্ড। বলছে দিস ইজ হাউ ইউ ট্রিট ইউর ফ্রেন্ড ইন বাংলাদেশ। সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি সাগর সারোয়ারকে নিজ বাসায় হত্যা করা, এটা এত বছরে কতবার? 180 কতবার? 117 বা 18 বারের মতো তদন্ত রিপোর্ট পিছিয়েছে। কারণ এই হত্যাকারীরা কে এটা জানা গিয়েছে যে তাদেরকে আড়াল করার উদ্দেশ্যেই তদন্তের নামে এটাকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, জানে যে প্রকৃত আসামি কে তারা। সাংবাদিক মুস্তাক আহমেদকে মিথ্যা মামলায় 10 মাস আটক থাকার পর কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। শাপলা চত্বর গণহত্যার পর সকল গণমাধ্যম নিষ্ক্রিয় করা হয়, বন্ধ করে দেওয়া হয়। চাটুকার সাংবাদিকদের দিয়ে পরিকল্পিতভাবে টক শো, প্রতিবেদন, হলুদ সাংবাদিকতার মাধ্যমে সরকারের পক্ষে প্রোপাগান্ডা চালানো হয়। যে কোনো প্রধানমন্ত্রীর কোন সেশনে প্রশ্ন করতে গেলে প্রশ্ন করার বাদ দিয়ে সে প্রশংসা শুরু করে দেয়া, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো এই করেছেন, সেই করেছেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি এই করলেন, আপনি কেন নোবেল পুরস্কারের জন্য লবিং করছেন না? এই যে তোষামোদীকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায়। এবং সর্বশেষ জুলাই বিপ্লবকেও ইগনাইট করেছিল এরকম তোষামোদী সাংবাদিকদের প্রশ্নের কারণে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার, শহীদুল আলমকে গ্রেপ্তার। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার খবর প্রচার বন্ধ করা, যেটা আলাদাভাবে আসবে এখানে। এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে একবার বলে ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। তারপরে বলছে ডাটা সেন্টার পোড়ানোর কারণে ইন্টারনেট বন্ধ হয়েছে। ডাটা সেন্টার পোড়ানোর সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক নাই। এবং এগুলো আমরা যে সমস্ত কল রেকর্ড জব্দ করেছি সেখানে প্রাইম মিনিস্টারের কথোপকথন, জুনায়েদ আহমদ পলকের কথোপকথন থেকে দেখা যাচ্ছে যে সেগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দায়টা অন্যদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। এবং এরা যে কত বড় মাপের অপরাধী সেগুলোর প্রমাণ পাওয়া যায় এই সমস্ত কন্ডাক্ট থেকে। অভ্যুত্থান চলাকালে সাংবাদিক মেহেদী হাসান, শাকিল হোসেন, আবু তোরাব, তাহির জামান প্রিয়, প্রদীপ কুমার সহ ভৌমিক সহ 6 জন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। 200 সাংবাদিক আহত হয় জুলাই অভ্যুত্থানে। 18 জুলাই সংবাদ সংগ্রহকালে সাংবাদিক প্রিয়কে গুলি করে হত্যা করা হয়। 19 জুলাই 2024 খ্রিস্টাব্দে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তোরাব, এছাড়া মেহেদী হাসান। এগুলো আমরা দিয়েছি তথ্যসূত্র 2য় খণ্ড পৃষ্ঠা 600 থেকে 772-এর মধ্যে। এরপরে 2024 সালের গণ অভ্যুত্থানের
পটভূমি, সেটা আমরা প্লেস করব। সেখানে ফর্মাল চার্জের পৃষ্ঠা 49 থেকে এটা আমরা বলেছি যে এই কোটা পদ্ধতির কে কেন্দ্র করে যে বিপ্লবের সূচনাটা হলো সেটা কিভাবে হয়েছিল। 1972 থেকে 76 পর্যন্ত কোটা পদ্ধতিতে 80%, 76 সালে 60%, 85 সালে 55% কোটা মুক্তিযোদ্ধাদের কোটাধারী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা প্রয়োগ করা হয়। 1997 সালে মুক্তিযোদ্ধা সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়। 2011 সালে মুক্তিযোদ্ধার নাতি নাতিনদের জন্য 30% কোটা সংরক্ষণ করা হয়। সর্বমোট 56% কোটা সরকারি চাকরির জন্য যেটা করা হয়, যেটা সবাই আমরা জানি এবং যেটাকে কেন্দ্র করেই দুইবার আন্দোলন হয়। 2013 সালে 34তম বিসিএস এ প্রথমবারের মতো প্রিলিমিনারি ক্ষেত্রে কোটা প্রয়োগ করে পাশ করার কাট মার্কস ভিন্ন ভিন্ন করা হয়, যা পরবর্তীতে আন্দোলনের কারণে স্থগিত হয়। 2018 সালে কোটা প্রথা বাতিলের আন্দোলন তীব্রতর আকার ধারণ করলে সরকার 9 থেকে 13 গ্রেড পর্যন্ত বাতিলের ঘোষণা দিতে বাধ্য হয়। সেটাও চাতুর্যপূর্ণ, রাগ করে বলল আরে কোটা নিয়ে এত কথা, কালে কোটাই থাকবেন। একক ব্যক্তির ইচ্ছা, কারোর সাথে কনসাল্ট করা হলো না, কোনো জনমত নেওয়া হলো না, রাগ করে বন্ধ করে দিলেন কোটা। রাগ করে বন্ধ করে দেওয়ার পরে আবার তিনি মনে মনে চাইলেন যে আমি এটাকে ফিরিয়ে আনবো। কিছুদিন যাওয়ার পরে তার অনুগত বসংবদ লোকদেরকে দিয়ে হাইকোর্টে একটা মামলা করা, রিট পিটিশন করা হলো যে এটা ফেরত আনতে হবে। সেটাকে কেন্দ্র করে 2021 সালে রিট পিটিশন করা হলো। 24 সালের 5 জুন হাইকোর্ট থেকে ওই ইচ্ছা মতো রায়, কোটা পুনর্বহাল করা হলো। সকল গ্রেডে 56% কোটা ফিরে আসলো। অলদো আমাদের কনস্টিটিউশনে খুব ক্লিয়ারলি বলা আছে, সেই কনস্টিটিউশনের একেবারে অ্যাপারেন্ট প্রভিশনকে ইগনোর করে একটা জাজমেন্ট দেওয়া হলো, কারণ সেখানেও ওই দলীয় বিচারকের প্রশ্ন আসছে। সরকারি চাকরিতে নিয়োগের যে সমতা, সেইটার ক্ষেত্রে বলা হয়েছে আর্টিকেল 29, দেয়ার শ্যাল বি ইকুয়ালিটি অফ opportunity for all citizens in respect of employment or office in the service of the republic. 2, no citizen shall on grounds only of religion, race, caste, sex or place of birth be ineligible for or discriminated against in respect of any employment or office in the service of the republic. তারপর এসে বলল 3 তে, nothing in this article shall prevent the state from making special provision in favor of any backward section of the citizens. Your lordships may underscore, any backward section of the citizens for purpose of securing their adequate representation in the service of the republic. বাংলা করলে এই অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকদের যে অংশ অনগ্রসর তাদেরকে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেই উদ্দেশ্যে বিশেষ বিধি প্রণয়ন করা যেতে পারে। মিনস কোটা আপনি করতে পারবেন যদি কোনো সম্প্রদায় অনগ্রসর বলে বিবেচিত হয়। সম্প্রদায় বলতে মুক্তিযোদ্ধা ইজ নট এ সম্প্রদায়। মুক্তিযোদ্ধা সকল ধরনের মানুষের মধ্যে আছে। যেমন ধরেন চাকমা উপজাতি আছে, উপজাতি বা আদি গোষ্ঠী, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সাঁওতাল, গারো, তারা কোনো জায়গায় তাদের রেপ্রেজেন্টেশন নাই। এই নৃগোষ্ঠী যাদেরকে ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য পিপল, ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য সিটিজেন মনে করা হয়, এইটার জন্য সরকার তাদেরকে কোটায় বিশেষ সুবিধা দিতে পারে, এটা কনস্টিটিউশনের বিধান। সেই সুযোগটা সেখানে না দিয়ে সে কোথায় দিচ্ছে? মুক্তিযোদ্ধা আমার পছন্দ, আমার এই সেই ডেফিনিশন আছে কোথাও না, ওইটাও আইনের মধ্যে কোনো ডেফিনেশন নেই। কিন্তু যারা দেশে ছিল আছে নাকি আইন করেছে মুক্তিযোদ্ধা ডেফিনেশন কোথায় আছে? সুযোগ সুবিধা রিলেটেড বিধিমালা আমার ধারণা যতটুকু জানা আছে বিধিমালা, আইন নাই। মুক্তিযোদ্ধা দেশে থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করলো, জীবনের ঝুঁকি নিয়ে রাত্রে খাওয়ালো, করে চলে গেল। মুক্তিদের 2018 সালে আইন করেছে, 2018 সালে আইন আছে, আমি আছে 2018 সালে একটা আইন আছে, জি আইন আছে। বাট এনিওয়ে, যে মুক্তিযোদ্ধারা অবদান, তাদের অবদান তো অনস্বীকার্য, কিন্তু সেইটা তাদেরকে কোয়ালিফাই করে না অ্যাজ ব্যাকওয়ার্ড সেকশন অফ দি সিটিজেন্স। তারা ব্যাকওয়ার্ড সেকশন বলবে তারা কোনো সম্প্রদায় না। মুক্তিযোদ্ধা কোনো সম্প্রদায়ের নাম না। মুক্তিযোদ্ধা সকল সম্প্রদায় থেকে রাষ্ট্রের বৃহত্তর প্রয়োজনে যুদ্ধে ঝাঁপায় পড়া মানুষদের নাম। সুতরাং এটা কোনো সম্প্রদায় না। পার্সেন্টেজ তো বলে না, কোনো পার্সেন্টেজ বলে না। তো ওই অনগ্রসর শ্রেণী বাংলাদেশের কনস্টিটিউশনের বিধান থাকলেও ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য পিপল কাকে বলা হবে সেটা নির্ধারণ করার জন্য কোনো আলাদা কমিশন নাই। Similar provision has been inserted in the Constitution of India
সেখানে আবার ব্যাকওয়ার্ড সেকশন অফ দ্য পিপলকে ডিটারমিন করার জন্য তাদের ব্যাকওয়ার্ড সেকশন কমিশন আছে। ওরাই ঠিক করে যে কোন সম্প্রদায়টা ব্যাকওয়ার্ড হিসেবে এখন গণ্য। মণিপুরি, তারপরে ওদের হরিজন সম্প্রদায় আছে, বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট সম্প্রদায় আছে, ওগুলোকে ডিটারমিন করে যে এরা এখন অনগ্রসর গণ্য হবে, সুতরাং তাদেরকে সরকারি চাকরিতে সেই সুযোগটা দেওয়া হবে। বাংলাদেশে কিন্তু সেই ধরনের নির্ধারণ করার জন্য কোনো কমিশন নাই। না থাকলেও আমরা ধরে নিচ্ছি যে আমাদের অনগ্রসর শ্রেণী গারো, সাঁওতাল, হাজং, চাকমা, মগ, মুরং, ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের ব্যাপারে করতে পারে, কিন্তু সেই সুযোগটাকে না নিয়ে ওইটার মাঝখান দিয়ে সে মুক্তিযোদ্ধা 56%। একটা রাষ্ট্রে যদি রিপাবলিকের যে মেরিট বেসড একটা সোসাইটি যদি করতে হয়, 56% যদি এরকম চলে যায়, তো ওই রাষ্ট্র কখনোই তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, কারণ মেধাবীরা কোনো অবস্থাতে সেখানে চাকরি পাবে না। কনস্টিটিউশনের মূল কথা যদি হয় ইকুয়ালিটি বিফোর ল, তো আমি আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি তো ইকুয়ালি ট্রিটমেন্ট পাচ্ছি না। আমাকে আগে দেখতে হচ্ছে যে আমার কে মুক্তিযোদ্ধা কেউ থাকলে সে আগায় যাচ্ছে, আমার চেয়ে লেস মেধার অধিকারী। সুতরাং এইটা ইট ইজ এগেইনস্ট দি ভেরি বেসিক ফিচার অফ দি কনস্টিটিউশন। সুতরাং এই যে জিনিসগুলো তারা করেছেন, করে কনস্টিটিউশনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। এই কোটা বাতিলের সিদ্ধান্ত আছে, রিট পিটিশন হলো, তারপরে আন্দোলন শুরু হলো। এইটা আমরা দিয়েছি তথ্যসূত্র 5ম খণ্ড পৃষ্ঠা 1760 থেকে 1784 পর্যন্ত। 5ম খণ্ড উল্লেখ করে দেন, ওখানে আছে। সরকারি করেছে সেখানে মুক্তিযোদ্ধা এবং সহযোগী মুক্তিযোদ্ধা আছে। ঠিক আছে, সুবিধা পেয়ে যায়, কোটা পেয়ে যায়, তাহলে তার অনার্স থাকে, তাহলে জেনারেশন বা জেনারেশন পঞ্চম খণ্ডের 1760 থেকে 1784। 1760 থেকে 1784। এটা তোমরা দেখো মিলাই 1760 থেকে 1784 মিলাই দেখো। বিবিসি হ্যাঁ, ঠিক আছে। এটা মানে সূচিপত্রের মধ্যে যদি দেখা যায় এই খণ্ডটায় 2.6.2 যেভাবে কোটা ব্যবস্থার পরিবর্তন হয়েছে, তারপরে প্রথম আলো সরকারি চাকরির কোটা কবে থেকে কিভাবে আছে, দৈনিক সমকাল কবে থেকে চাকরির কোটা ব্যবস্থা কিভাবে চালু হলো। জি, তথ্যসূত্র তালিকা, এটা 5ম খণ্ড। এরপরে আমরা যে বিষয়টা আর ওই যে কাট মার্কের একটা ব্যাপার ছিল, যে একজন হয়তো মেধা ক্রমে নাম্বার পেয়েছে 70, সে চাকরি পাচ্ছে না, কিন্তু আরেকজন মুক্তিযোদ্ধা কোটায় তার কাট মার্ক হচ্ছে কত, 44। এই যে ডিসক্রিমিনেশনের জায়গা তৈরি করা, যেটা আমি বলেছি যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং যে ফিচার অফ দ্য কনস্টিটিউশন ইকুয়ালিটি বিফোর ল, সেই জিনিসটাকেই ভেঙে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের পছন্দনীয় গোষ্ঠীকে সুবিধাটা দেওয়ার জন্য। আবার মুক্তিযোদ্ধা আবার কারা, সেখানে যদি খুব ভেটারান মুক্তিযোদ্ধাও হয় কিন্তু জামাত করে, তাহলে ওইটা মুক্তিযোদ্ধা না। আবার কোনো কিছুই করে নেই, কোনো জায়গায় নেই, ভুয়া একটা সার্টিফিকেট আছে, আওয়ামী লীগ করে, সে বিরাট মুক্তিযোদ্ধা। এই যে একটা সমাজের মধ্যে একটা বিভাজনের একটা জায়গা তৈরি করা হয়েছিল, এরকম বহু ভুয়া মুক্তিযোদ্ধা যারা মন্ত্রী হয়ে গেছে, কোন মুক্তিযুদ্ধ করেনি কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা। আচ্ছা, মুক্তিযুদ্ধ হতেই পারে, তাকে যে অনৈতিক এইভাবে সুবিধা দেয়া একটা রাষ্ট্রের মধ্যে, যে এই কালচারের বিবর্তন, মানে পুরো এফর্টটা ছিল একটা রাষ্ট্রকে এক ধরনের মাফিয়া রাষ্ট্রে পরিণত করা, সেটার নমুনা হচ্ছে এগুলো। এবং শুধু মুক্তিযোদ্ধা না, সন্তান, তারপরে নাতিপুতি, এটা পারপিচুইটি, যে ওয়ান্স একটা লিস্টে আমি ঢুকে গেলাম মুক্তিযোদ্ধা, আমার পরবর্তী 14 জেনারেশন চলে যাবে। এবং এর মাধ্যমে এটা নির্ধারণ করা যে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ আর বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো বেনিফিট পাবে না। ফলে যেটা হয়েছে যে একটা পর্যায়ে মানুষ ভাবতেই শুরু করছে যে আমি আওয়ামী লীগ না মানে এই বাংলাদেশটা আমার না। এটা ফিল করতে দেয়া
নিজ বাসভূমে পরবাসী হওয়া, এই কাজটা তারা করেছে, যার ফলশ্রুতি হচ্ছে জুলাই বিপ্লব। এরপরে আমরা মাইলড আসছি জুলাই আন্দোলনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, ফর্মাল চার্জে আমরা পৃষ্ঠা 51-তে বলেছি। এইটার প্রমাণাদি আমরা নানানভাবে দিয়েছি। আমি মূল এভিডেন্সে যখন যাব সেটা তো আমরা এভিডেন্স ডিসকাশনের ব্যাপারে বলবো, কিন্তু তার আগে বেসিক আউটলাইনের মধ্যে যে জিনিসগুলো আমরা আনতে চাই সেগুলো আমরা বলছি। একটা হচ্ছে যে এই আন্দোলনে অস্ত্র ব্যবহারের ব্যাপারে কোথায় কোথায় ডিসিশন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় প্রতিদিন সন্ধ্যার পর একটা মিটিং হতো, যেটা সেই মিটিং এ কোর কমিটি বলা হতো। কোর কমিটির মিটিং এ এখানে যাদের থাকার কথা তারাও থাকতেন, এর বাইরে কিছু পুলিশ অফিসার থাকতো যারা তাদের প্রোটোকলের বাইরে গিয়ে থাকতো, যেগুলো আব্দুল মামুন সাহেবের জবানবন্দিতে এসছে, যে ওসি কয়েকজন থাকতো বা হারুন থাকতো, যারা যারা থাকার কথা না তারা থাকতো। এরা অনেক সময় আইজির চেয়ে বেশি পাওয়ার এক্সারসাইজ করতো, এবং সেখানে ডিসিশন হয় যে সেখানে হেলিকপ্টার ব্যবহারের আলোচনা হওয়া, ডিসিশন হওয়া। গ্যাং অফ 4 বলা হতো যারা সরকারের মধ্যে ডিসিশন নিতেন, তারা হচ্ছেন ওবায়দুল কাদের। গ্যাং অফ 4 জন ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল। এরা ছিল এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের হোতা, এবং তাদের যে কথোপকথন হয়েছে পরস্পরের মধ্যে সেগুলো থেকে দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান বলছেন যে পলককে বলছে, পলক তুমি সব টেলিভিশন সেন্টার, ইন্টারনেট তো বন্ধ করছোই, টেলিভিশন গুলোর ব্রডকাস্টিং বন্ধ করে দাও, আমরা ক্র্যাকডাউনে নামবো। সুতরাং 5 তারিখে যদি সরকারের পতন না হতো, 6 তারিখে বাংলাদেশে যে কত মানুষের লাশ আমরা দেখতাম আমরা কল্পনা করতে পারি না। কারণ সে উস্কানি দিচ্ছিল বারবার, তার অজস্র কনভারসেশন, টেলিভিশন রেডিও সবকিছু শাটডাউন করে দাও, দিয়ে আমরা অ্যাটাকে যাব। আর্মিকে বলা হয়েছে এবার আমরা অ্যাটাকে যাব। এই যে কথা, বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে পরস্পর মানে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তাদের কতটা অথরিটি ছিল। এরপরে শেখ হাসিনা এবং তাপসের কথোপকথনের মধ্য দিয়ে লেথাল ওয়েপন ব্যবহারের যে বিষয়টা, সেটা আমরা ট্রাইব্যুনালে বাজিয়ে শুনিয়েছি, এবং আরো অনেকগুলো কনভারসেশন আছে, সবগুলো এখানে দেওয়া হয়েছে কিনা আমি জানি না। শেখ হাসিনা মাকসুদ কামালের ফোন আলাপ, শেখ হাসিনা হাসানুল হক ইনুর কথোপকথন। ইনুর সাথে কথোপকথনের মধ্যে যেটা বলা হচ্ছে যে নারায়ণগঞ্জের দিকে তো বেশি ডিস্টার্ব করছে, আচ্ছা ওইখানে আমি হেলিকপ্টার পাঠাচ্ছি এবং উপর থেকে 3600টা নামবে আর বম্বিং করবো। সুতরাং এই যে সাউন্ড গ্রেডেড বা বোম, এটা যে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে ফেলা হয়েছে সেটা সুস্পষ্ট। যাত্রাবাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গুলি করে হত্যার ভিডিও ডিসি ইকবাল কর্তৃক যে প্রদর্শন করা হয়, যেখানে বলা হচ্ছিল যে গুলি করি মরে একটাই যায়, বাকিটি যায় না স্যার। এই যে একটা মহাকাব্যিক একটা রেটরিক, সেটার থেকে বোঝা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন যে গুলি করে মারা হচ্ছে এবং তিনি দেখে অনুমোদন করছেন এটা। জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য, তথ্যসূত্র 5ম খণ্ড, পৃষ্ঠা 1785 থেকে 1805। কোথায় ভলকার তুর্কেরটা? শেষের দ্বিতীয় খণ্ডে আছে, দ্বিতীয় খণ্ড আছে, 5ম খণ্ডেও আছে। ভলকার তুর্ক যেটা বলেছিলেন সেটা আছে 1804-এ, জুলাই গণ অভ্যুত্থানের নৃশংস কৌশল, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এইটা আমি একটু পড়ে দিই যেহেতু জাতিসংঘের বিবরণ। নাগরিক টিভির একটা অদ্ভুত নিউজ। বুধবার 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এক প্রতিবেদনে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে হাই কমিশনার এই কথা বলেন, যেটা কি বলেছে, জনতার বিরোধিতার মুখে আঁকড়ে থাকতে সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত ও সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল। প্রতিবেদনে হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। তিনি আরো উল্লেখ করেন, বিক্ষোভ দমন,
করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচার গ্রেপ্তার, আটক এবং নির্যাতন চালানো হয়েছিল বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ভলকার তুর্ক জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই বিষয়ে তদন্তের জন্য একটি দল পাঠিয়েছিল, যা স্বাধীন এবং নিরপেক্ষভাবে ওই সময়ের হত্যাকাণ্ড, সহিংসতা এবং নিপীড়নের তথ্য সংগ্রহ করেছে। সেই দলটির মধ্যে ছিলেন মানবাধিকার অনুসন্ধানকারী, ফরেনসিক চিকিৎসক এবং অস্ত্র বিশেষজ্ঞ। দলটি জুলাই মাসের গণ অভ্যুত্থান সম্পর্কিত মারণঘাতী ঘটনাগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, যেহেতু এই সহিংসতা রাষ্ট্রীয় সহিংসতার একটি অংশ ছিল, সেহেতু এর মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক অপরাধ ঘটেছে। জাতিসংঘ এই সময়কার সহিংসতা, নৃশংসতার পদ্ধতিগত নিপীড়ন এবং নির্যাতনের চিত্র তুলে ধরেছে, যা ন্যায় বিচারের জন্য তা তদন্তের দাবি জানিয়েছে। ভলকার তুর্ক বলেন, আমরা যে সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্য ভিত্তিক টার্গেটেড পারসিকিউশন হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর, যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। তিনি আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়কার সংগঠিত ভয়াবহ অন্যায়গুলো সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া প্রয়োজন। তুর্ক জানান, তার কার্যালয় এই জাতীয় জবাবদিহিতা এবং সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের জনগণের প্রতি এক বিশাল আহ্বান জানানো হয়েছে, যাতে জাতীয় নিরাময় এবং বাংলাদেশের জন্য দায়বদ্ধতা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। জাতিসংঘের হাই কমিশনার আরো বলেছেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো ঘটতে না পারে তা নিশ্চিত করা জরুরি। সাবেক সরকারের এই নৃশংসতার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে আরো তদন্তের আহ্বান জানানো হয়েছে। এতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন ওঠে, এই ধরনের সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন কিভাবে প্রতিরোধ করা যায় এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই সিমিলার জিনিসটা তাদের যে মানবাধিকার সংক্রান্ত যে প্রতিবেদন, সেখানে তারা খুব ডিটেইলে উল্লেখ করেছেন। এই যে যেটা প্রতিবেদন, এই যেটা আমরা এখানে দিয়েছি, এখানে তারা ডিটেইল বলেছেন যে এটা কতটা ওয়াইড স্প্রেড ছিল, কতটা সিস্টেম্যাটিক ছিল, কি ধরনের ওয়েপন্স এখানে ব্যবহার করা হয়েছে, সবকিছু তারা এখানে তুলে ধরেছেন। শুধু ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক হলে তো হবে না, এগেইনস্ট দ্য সিভিলিয়ান পপুলেশন সবই তারা বলেছেন, এবং এরা বলেছেন যে এটা ইট ইজ এ ইন্টারন্যাশনাল ক্রাইম, এটা বিচারটা এইভাবে হওয়া উচিত। এইখানে তারা যেটা দেখিয়েছেন যে শটগানস উইথ পেলেটস, মানে ইনজুর্ড যারা ছিল তাদের মধ্যে পেয়েছে 12%, পিস্তলের গুলি 2%, আদার 20%, মিলিটারি রাইফেলস 66%। এগুলো তারা নানান ধরনের ফরেনজিক বিশ্লেষণ করেছেন, কতগুলো পেলেট, আবু সাইদকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে গুলি করা হয়েছে, এগুলো ডিটেইল তারা এখানে তুলে ধরেছে। মানে এইটার উপরে আমি একটা আলাদা সাবমিশন রাখবো, যে সেখানে এটাকে কিভাবে তারা চিহ্নিত করেছেন, এটা ডিটেইল প্লেস করার মতো বিষয়, এটা আমি আলাদাভাবে করছি। এখন আপাতত এটা নিয়ে ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। ইয়েস ম্যাম, এটার সবগুলো বাংলা ভার্সন আলাদা জমা না, এইভাবে এইটা 3টা দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে পরিচালিত নৃশংসতা এবং নিষ্ঠুরতার এবং বিভৎসতা, এটা ফর্মাল চার্জের আমরা পেজ 52-তে বলেছি। 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 200 শিশু ফর্মাল চার্জ, মানে ফর্মাল চার্জ এটা বর্ণনা দিয়েছি, আর এভিডেন্স গুলো আমরা এখানে এখন ডিসকাস করছি। ফর্মাল চার্জের 51 53
হ্যাঁ, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, তারপরে 53-তে হচ্ছে নিষ্ঠুরতা এবং বিভৎসতার বর্ণনা। এইটা আমরা বলেছি। এইটার আমরা এলাবোরেট করছি এইভাবে: 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 সালে সারা দেশে 200 শিশু সহ কমপক্ষে 1500 জন নিহত হয়। আশুলিয়ায় হত্যার পরে 6টি মৃতদেহ, একটা জীবিত ছিল, পুড়িয়ে দেওয়া হয়। এটা কোন ভলিউম? ভলিউমে আছে এটা আছে মাই লর্ড, এই ভলিউম হচ্ছে এটা ফর্মাল চার্জ। এটা তো মাই লর্ড এভিডেন্স থেকে দেখাবো, এখানে চার্জও আছে। এটা চার্জের মধ্যে আছে, আমি এটার সামারিটা করেছি এখানে। সেপারেট চার্জ আছে একটা, এটা আসলে এটা 5 নম্বর চার্জ। নৃশংসতার যে বর্ণনা সেটা আমি পড়ে দিচ্ছি মাই লর্ড। এগুলো বিভিন্নভাবে এভিডেন্স আমরা সেট করেছি। আশুলিয়া 6টি লাশ পুড়িয়ে দেওয়া, গুলিবিদ্ধ আসাবুল ইয়ামিনকে এপিসি থেকে টেনে হিসেবে ফেলে দিয়ে হত্যা করা, ভিডিওটা আছে। হ্যাঁ, দেখানো হচ্ছে। রামপুরের কার্নিশে ঝুলে থাকা আশ্রয় নিয়ে আমির হোসেনকে খুব কাছ থেকে গুলি করা। এগুলো ভিডিও দেখানো হয়েছে। যাত্রাবাড়িতে খোকনচন্দ্র বর্মনের মুখমণ্ডলে গুলি করে চেহারা বিকৃত করা। মোহাম্মদপুরে রাজুকে, গাজীপুরের হৃদয়কে, যাত্রাবাড়িতে তাইম ভুয়া সহ অসংখ্য আন্দোলনকারীর শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা। 6 শতাধিক আন্দোলনকারীকে গুলি করে চিরতর অন্ধ করে দেয়া। চিকিৎসা দিতে বাধা প্রদান করা। লাশ দাফন এবং সৎকারে বাধা প্রদান করা। পোস্টমর্টেম এবং সুরতহাল রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ না লিখতে বাধ্য করা। চিকিৎসা প্রদান না করে হাসপাতালে আটকে রাখা এবং রিলিজ না দেয়া। এইটা ছিল নিষ্ঠুরতার মাত্রার বিভিন্ন পর্যায়। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনার শেষ চেষ্টা যেটা, সেইটা আমরা বলেছি। এটা তথ্যসূত্র 4th খণ্ড পৃষ্ঠা 1609 থেকে 1611 মধ্যে আমরা দিয়েছি যে 4/8/2024 খ্রিস্টাব্দে গণভবনে 3 বাহিনীর প্রধানের আইজিপি সহ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। 5-8 তারিখে গণভবনে পুনরায় বৈঠক। পদত্যাগ করার প্রস্তাব প্রত্যাখ্যান। পুলিশের প্রশংসা, সেনাবাহিনীর উপরে অসন্তোষ প্রকাশ করা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চেষ্টা করা। ব্যর্থ হয়ে গুলি খেয়ে গণভবনে পুঁতে রাখার জন্য শেখ হাসিনার বিশেষ অনুরোধ। নিরুপায় হয়ে শেখ হাসিনার সজীবজত জয়, টিউলিপ সিদ্দিকী, সালমান এফ রহমানের পুত্র সায়ান রহমান অনুরোধে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টার যোগে ভারতে পলায়ন রাখেন। এই যে পুরো বিষয়টা, এটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক আমার দেশ পত্রিকার ডকুমেন্টারি, সেখানে এটা তুমি একটু দেখা দিতে পারো। প্রথম আলো শেষ সময় গল্প। এটা কি তুমি ভিডিওটা দেখাতে চাও? এইটা অন্তত দেখানো যেতে পারে। মানে এই ভিডিওটা আমরা এই যে শেষ সময়ের তা বল প্রয়োগ করে যে তিনি টিকে থাকতে চেয়েছিলেন এত কিছুর পরেও, সেটার উপরে যে দুটো ডকুমেন্টারি আছে, একটা দৈনিক আমার দেশের, একটা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা, তো সেটার এই সামারিটা আমরা কখনো প্লেস করি না ট্রাইব্যুনালের সামনে। এটা যদি দেখানো হয় নাই, এটা দেখানো হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ বিশেষ আয়োজনে। ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন, কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। অনুসন্ধানে আরো জানা গেছে, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে 4 আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। অনুসন্ধানে আরো জানা যায়, শেখ হাসিনা 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের। তেমনি বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি, কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুমই তামিল হয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয় মাত্র।
গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু খাওয়ার সময়ও ছিল না। বিমান বাহিনীর C-130J বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এ সময় তিনি 14টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। শেখ হাসিনা পালায় না। এই দম্ভক্তির 10 দিনের মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে। 15.5 বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এটা কেউ ভাবতেই পারেনি। বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং 3 থেকে 5 আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ। গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা, সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র, প্রধান উপদেষ্টার দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসে। বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি। অনুসন্ধানে আরও জানা গেছে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার অন্তত 2 বার কথা হয়। দোভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। 5 আগস্ট বেলা 11টার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলে অনুসন্ধানে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বাহিনীর C-130J বিমানে করে দুপুর 12টা 40 মিনিটে ফ্লাই করেন। বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী। গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী। তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়ি বহর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে যেতে থাকে। গাড়ি বহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার কর্নেল পদমর্যাদার জানান, সামনে বড় মিছিল আসছে, গাড়ি বহর নিয়ে যাওয়া যাবে না। তখন গাড়ি বহরে থাকা SSF এর একজন অপারেশন অফিসার বলেন, আমরা গুলি করে এগিয়ে যাব। কিন্তু গাড়ি বহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন, ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না, মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারে। ফলে গাড়ি বহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে নেওয়া হয়। এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার Mi-17 কল করে এনে প্রস্তুত রাখা হয়। হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে, সম্ভবত তারেক সিদ্দিকীর পরিবারের কেউ। হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলা যায়। পাইলট ছিলেন এয়ার কমোডোর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। হেলিকপ্টারটি 12টা 30 মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল ABM আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন। এ সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার 14টি সুটকেস বিমানে উঠিয়ে দেন। এ সময় শেখ হাসিনা কারোর সঙ্গে কোনো কথা বলেননি, শুধু সুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা। সঙ্গে বিমানে আরও ওঠেন DG, SSF এর 3 থেকে 4 জন কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা। কুর্মিটোলা পৌঁছার 10 মিনিটের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয়। C-130J বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে, যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয়। সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায়, কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে। এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে, শেখ হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। শেখ হাসিনাকে হিন্ডন ঘাঁটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন। বিশেষ বিমানে করে তিনি আসতেন, গণভবনে যেতেন, কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো। নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন SSF এর DG মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QM জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন। জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রয়োজনীয় গাইডলাইন নেন।
শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না। তিনি ভারত থেকে বিমান এনে যেতে চেয়েছিলেন, কিন্তু সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না। এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে। এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা পালাবেন। আরো সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমানের ওঠানামা বন্ধ রাখা হবে। রাডারে যাতে বিমানটি ধরা না পড়ে সেজন্য এর ট্রান্সপন্ডার অফ করে রাখা হবে। এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকে ইন্টারনেটও বন্ধ রাখা হয়। ওই দিন সকাল 9:30 থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয়। শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলেও দুটি খবর ছড়িয়ে দেওয়া হয়। ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানাজানি না হয় সেজন্য এভাবেই প্রতারণা করে দৃষ্টি অন্যদিকে নেয়ার চিন্তা করা হয়। গণভবনে 4 আগস্টের রাত্রি ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর। এই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা বৈঠক করেন। তিনি বৈঠক করেন মন্ত্রী, দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে। বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাত 12টা থেকে 12:15টার দিকে 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। সে বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। বিমান বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন। এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারেক সিদ্দিকীর উপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে। ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি, যাকে ডিউটিরত এসএসএফ সদস্যরা চেনেন না, গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন। রাত 12:40 3 বাহিনী প্রধান গণভবন ত্যাগ করেন। রাতে গণভবনে পুলিশের আইজি আব্দুল্লাহ মামুন এবং এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জামাল উদ্দিনও ছিলেন। 5 আগস্ট সকাল 9টায় 3 বাহিনী প্রধান আবার গণভবনে আসেন। এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমানও গণভবনে ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশের আইজি আব্দুল্লাহ মামুনকে দেখিয়ে বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? এ সময় পুলিশের আইজি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না, কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই। অস্ত্র, গোলা বারুদ আর অবশিষ্ট নেই, ফোর্সও টায়ার্ড হয়ে পড়েছে। সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন। তারা একথা বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। এ পর্যায়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান। এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন তিনি, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। পরে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। জয়কে বলা হয়, প্রাণে বাঁচাতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়া উপায় নেই। টাইম একটি ফ্যাক্টর, এখনই সিদ্ধান্ত নিতে হবে। জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন। অবশেষে জয়ের কথায় ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। তিনি টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে 45 মিনিট সময় বেঁধে দেন, কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতা যে মিছিল আসছে সে সময়ের মধ্যে পৌঁছে যাবে। ছাত্র জনতার এই স্রোত ছিল 36 দিনের অভাবনীয় আন্দোলনের চূড়ান্ত রূপ। 24-এর বিপ্লব, ছাত্র গণ অভ্যুত্থান। সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না। 3 আগস্ট সেনাপ্রধান একথা জানিয়ে দেওয়ার পরই মূলত শেখ হাসিনার রাজত্বের বিদায়ী ঘণ্টা বেজে যায়। ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনা মোতায়েন ছিল। আন্দোলন পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে ওই দিন সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মত বিনিময় করেন। দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি ওই সভায় যোগ দেন। শুরুতে আধা ঘন্টার একটা উদ্বোধনী বক্তৃতা করেন সেনাপ্রধান। তিনি সরকারের নির্দেশনায় সিভিল প্রশাসনের সহায়তায় কেন সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা করেন। সভায় তিনি একথাও বলেন,
আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি। তাই আমাদের এই পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। সেনাপ্রধানের বক্তব্যের পর উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য আহ্বান করা হয়। বক্তব্যের জন্য ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তরুণ কর্মকর্তাদের কথা শুনতে চান। সভায় সেদিন 6 থেকে 7 জন সেনা কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান। রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় আবেগপূর্ণ ভাষণে বলেন, দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকার উত্তরায় ছাত্রদের মিছিলে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এ ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি সেনাবাহিনীর উপর অসন্তোষ বাড়তে থাকা নিয়েও উদ্বেগের কথা জানান। সেনাপ্রধান তার মনোভাবের সঙ্গে একমত হন। ঢাকার মোহাম্মদপুরে একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন সেদিন কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তিনি পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমালোচিত হয়েছিলেন। তেমনি সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন 5 এয়ার ডিফেন্স রেজিমেন্ট কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। এ ধরনের বেশ কিছু বক্তব্য সভায় আসে। সেনাপ্রধান কর্মকর্তাদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত দেন যে কোনো উস্কানিতেও সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করবে না, ছাত্রদের মিছিলকে প্রতিহত কিংবা বাধা দেবে না। মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে তাদের জায়গা করে দেবে। সেনাপ্রধান সভার এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়ে দেন। এই সিদ্ধান্তে শেখ হাসিনা সেনাপ্রধানের উপর ক্ষুব্ধ হন। 4 আগস্ট আওয়ামী ক্লাবে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বৈঠকটিও ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওই বৈঠকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন সহ কয়েকজন সাবেক সেনাপ্রধান উপস্থিত ছিলেন। তারা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেদিন মিছিলও করেছিলেন। 4 আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনাকে পৌঁছে দেন। তাকে অনুরোধ করেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করার। সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে শিরীন শারমিন চৌধুরী একথা জানান। তিনি এও জানান তার পরামর্শ ও প্রবীণ নেতাদের বার্তায় শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েছিলেন। কিন্তু গণভবনে তখন উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এর তীব্র বিরোধিতা করেন। রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। তারা হাসিনাকে বলেন এখন কোনোভাবেই নরম হওয়া যাবে না, নতি স্বীকার করা যাবে না। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে 4 আগস্ট বাংলাদেশ টেলিভিশনের ডিজিকে ফোন করে জানানো হয় শেখ হাসিনা 5 আগস্ট দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। 4 আগস্ট রাতে ভাষণ রেকর্ড করার জন্য গণভবনে বিটিভির অভি ভ্যান টিম পাঠানো হয়। 5 আগস্ট সকালে বিটিভির স্ক্রলেও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের কথা দেখানো হয়। কিন্তু 5 আগস্ট বেলা 11টায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আইএসপিআর থেকে অভিভ্যান চাওয়া হলে বিটিভি থেকে বলা হয় অভিভ্যান গণভবনে রয়েছে, সেখান থেকে নেওয়া সহজ হবে। সেনা প্রধানের সেই ভাষণ প্রচার করা হয়েছিল বিকেল 4টায়। বঙ্গভবন সূত্রে জানা গেছে 4 আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জানান দেশব্যাপী জরুরি অবস্থা জারি হতে পারে, তিনি যেন তৈরি থাকেন। 5 আগস্ট প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারিকে ফোন করে জানান প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে আসতে পারে। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি শিগগিরই এ ধরনের আরো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে পারবো। ধন্যবাদ। মালারা, এখন এইটার সাথে সিমিলার একটা নিউজ আছে। এটা হচ্ছে ডকুমেন্ট তথ্যসূত্র দালিলিক প্রমাণ 5ম খণ্ড পৃষ্ঠা 1806 প্রথম আলোর একটা রিপোর্ট। শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল 10:30 থেকে 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা তাকে বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানা সহ সঙ্গে নিয়ে দেশ ছাড়েন। একাধিক সূত্র থেকে জানা যায় শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টায় একটা বিবরণ পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা হয়ে দিল্লি পৌঁছেন তিনি। সেখান থেকে তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত প্রাণহানি ঘটানোর পরও
ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পারে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে, তবে তা তিনি মানতে চাননি। বরং সোমবার থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত হয় লোকজন। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলেছে সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক আইজিপি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাছাড়া বিশ্বাস করে এই শীর্ষ কর্মকর্তাদের পদে বসেছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি কে দেখিয়ে বলেন তারা তো বেশ ভালো কাজ করছে। তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আরো বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানা সঙ্গে আরেক পক্ষে আলোচনা করেন, তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব জয়ের সঙ্গে ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সাথে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবন আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে গেলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখান থেকে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর বঙ্গভবনে যান, যদিও এটা সঠিক না। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করেন। 2:30টার দিকে সামরিক হেলিকপ্টার করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন। জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে, পরে আগরতলায় বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করে, তারপর দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে বের হয়েছে। এটা মনে হয় আর পড়ার দরকার নেই। এটা হচ্ছে শেষ সময়ের চিত্র, পেয়েছো? আচ্ছা, এবং শেষ সময়ের আচ্ছা বাজে দাও, এখানে দাও। একই জিনিস ছিল, দরকার নেই। না, একই জিনিস না ম্যালেট। এটা হচ্ছে যে শেষ সময়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ রেহানা যে বলা হলো বারবার, শেখ রেহানার সাথে কি কথোপকথন হচ্ছিল সালমান এফ রহমানের, সেটা আমরা একটু শুনিয়ে দিতে চাচ্ছি। আমি কনভিন্স করতেছি যে মানে যা আসে ওইটা করবো আর কি, এখানে একদম থাকা চাইছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? ওইগুলো এখন কাম দেন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। জি ভাই, আপনি আমাদের এগুলা দোয়া করেন। ঠিক আছে, শেষ মুহূর্তে জিজ্ঞাসা করছে মার্শাল কি ডিক্লেয়ার হচ্ছে না, বলছে এগুলো এখন আর কান দিয়ে না, এখন পালান যেখানে আছেন। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হয়েছিল মার্শাল জারি করে যে কোনো উপায়ে টিকে থাকার জন্য। সো দ্যাটস অল ফ্রম টুডে।
এটা আমরা কন্টিনিউ করতে চাই। কালকে দেখা যাক যত দ্রুত সম্ভব।